to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। যে মানুষটা হাসতে হাসতে সিস্টেমকে আয়না দেখাতেন, যে মানুষটা কখনো কোনো আপোষ করতে শেখেননি, আজ তার মৃত্যুকে ঘিরেই রহস্য। সম্প্রতি বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে আকস্মিক মৃত্যু হয় পরিচালক অনিক দত্তের। হসপিটালের সামনে শোকের ছায়া, কান্না, অবিশ্বাস। কারণ টলিউড শুধু একজন পরিচালককে হারালো না, হারালো এক প্রতিবাদী স্পর্ধাকে। প্রয়াত অনিক দত্ত 22শে মে ছিল জন্মদিন। তার দিন পাঁচেক বাদেই যে নিয়তির ডাক আসবে সেটা বোধহয় কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। হঠাৎই ছড়িয়ে পড়ে খবর, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পরিচালক অনিক দত্ত। তারপর কয়েক ঘন্টার মধ্যেই আসে মৃত্যু সংবাদ। ছাদ থেকে পড়ে যান পরিচালক, কিন্তু কিভাবে? দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে? সেই উত্তর খুঁজছে পুলিশ। তবে এই মুহূর্তে তদন্তের থেকেও বড় হয়ে উঠেছে শোক। কারণ অনিক দত্ত শুধু একজন পরিচালক ছিলেন না, তিনি ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। বিজ্ঞাপনের জগৎ থেকে উঠে এসে বাংলা সিনেমায় নিজের আলাদা ভাষা তৈরি করেছিলেন তিনি। হাসির আড়ালে সমাজকে আঘাত করার অদ্ভুত ক্ষমতা ছিল তার। হাসপাতালের বাইরে তখন একে একে পৌঁছচ্ছেন টলিউডের তারকারা। সবচেয়ে আবেগপ্রবণ দেখা গেল অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষ আর কৌশিক গাঙ্গুলিকে। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা এবং আমাদের অত্যন্ত প্রিয়জন। এটা নতুন করে বলার কিছু নেই, আমরা প্রত্যেকেই শোক সন্তপ্ত। শুধু এইটুকু বলতে পারি যে এই মুহূর্তে পুরো বিষয়টা একটা পদ্ধতিতে হয়। যতই আমাদের যন্ত্রণা থাকুক না কেন, একটা পদ্ধতি আমাদের মেনে নিয়ে চলতেই হয় এবং সেই ক্ষেত্রে পোস্টমর্টমের জন্য পিজি হসপিটালে তার দেহকে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি বিষয়, বাকি যা কাজ রয়েছে সেই কাজ আগামী কাল ঘটবে। তার সম্পূর্ণ পরিবার, তার মেয়ে বিদেশে রয়েছেন, তিনি ফেরবার পরে তার অনেকেরই ইচ্ছা তার দেহ লন্ডনে বিকালের দিকে নিয়ে যাওয়া হবে। এটা অনেকেরই ইচ্ছা রয়েছে, এইটুকু জানাতে পারি এখনো পর্যন্ত। ধরনের মানে এটা ঘটনা, এটা কারুর এটা ব্যক্তিগতভাবে মনে হওয়া বিষয়টা একদমই সেরকম নয় যে এটা পর্যায়ক্রমিকভাবে এই ধরনের কিছু হচ্ছে। যা হয়েছে তা মর্মান্তিক এবং তা দুঃখজনক এবং অপূরণীয় একটা ক্ষতি। বিজ্ঞাপন জগৎ এবং সিনেমা জগতে তার কন্ট্রিবিউশন তিনি রেখে গেছেন। আমাদের মনে হয় যে তিনি যে ভালোটা রেখে গেছেন আমাদের সেইটাকে নিয়েই চলা উচিত। কারণ খুব কম জনকে ঈশ্বর আশীর্বাদ করেন যে নতুন কোনো ধারা, নতুন কোনো বক্তব্যের প্রেক্ষিত আঙিনা একটা করবার। আমার সামনে কৌশিক গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছে, একটু আগে আমাদের বন্ধু সৃজিত ছিলেন, আরও উনি পরিচালক বন্ধুরা ছিলেন। তারা প্রত্যেকেই এক একটা করে দিক নির্মাণ করেছেন। ঠিক তেমনই আর একটা অত্যন্ত বলিষ্ঠ দিক, কথা বলবার, ভাষা বোঝাবার, সিনেমা ল্যাঙ্গুয়েজ, সেটা অনিকদা আমাদের শিখিয়ে গেছেন। অনিকদা ততদিনই আমাদের মধ্যে আদরের সঙ্গে যত্নের সঙ্গে বেঁচে থাকবেন যতদিন অনিকদার যে কাজগুলো সেখান থেকে যদি আমরা কিছু শিখে, কিছু অভিজ্ঞতা নিয়ে আগামী দিনে এগোতে পারি, এটাই বলবো। এবং তার রসবোধ রসবোধ আমরা যে কারণে বলতাম যে এমন একজন মানুষ যার জায়গা থেকে এই ঝগড়াটা না হলে আমরা বোধহয় অতৃপ্ত থাকতাম। আজকে না, অনিকদা রেগে গেল না আমাদের ওপরে, সবাই মিস করছেন তাকে। কালকে আবার বলছি যে এখান থেকে পিজি গেছে, সেখানে পোস্টমর্টম, তারপর তার পরিবারের, তার মেয়ের ঠিক করবে, তিনি ফিরবেন বিদেশ থেকে, যাওয়ার কথা রয়েছে। তারপর কেওড়াতলায় শেষ করতে এমনই একটা পরিকল্পনা বা আগ্রহ রয়েছে সবার, এটাই বলতে পারি। আর আমি এটা বলতে পারি যে এত বিদগ্ধ একজন মানুষের এইভাবে চলে যাওয়াতে
আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারপরেই এলেন অভিনেত্রী পরিচালক মানসী সিনহা। মানসীদির মতে অনিক দত্ত ছিলেন এমন একজন মানুষ যিনি ঘরে ঢুকলেই পরিবেশ বদলে যেত, হাসতে হাসতে কঠিন কথা বলে দিতেন, আর সেই কারণেই হয়তো তিনি ছিলেন এতটা আলাদা। এটা সত্যি আর অনেকদিনই অসুস্থ ছিল তো, এবার নানা রকম সমস্যা অসুখের জন্য আগে ছবিটা ইনকমপ্লিট হয়ে গেছে। অনিক দত্ত মানেই স্পষ্ট বক্তব্য। রাজনৈতিকভাবে বরাবরই বামপন্থী চিন্তাধারার সঙ্গে যুক্ত ছিলেন তিনি, কিন্তু সবচেয়ে বড় কথা তিনি কাউকেই ভয় পেতেন না। বিজেপি হোক বা তৃণমূল, যেখানে ভুল দেখেছেন সেখানেই প্রশ্ন তুলেছেন। আজকের সময় যেখানে অনেকেই চুপ থাকেন, সেখানে অনিক দত্ত ছিলেন ব্যতিক্রম। মনে আছে অনিক দত্ত যেদিন ওই হঠাৎ করে, এটা কেউ জানতো না, কেউ এটা আশা করেনি, মানে কেউ প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনা ঘটবে। ফিল্ম ফেস্টিভ্যাল চলার সময় হঠাৎ করে অনিক দত্ত একদিন ফিল্ম ফেস্টিভ্যালের একটা সেমিনারেই বলে দিলেন যে পৃথিবীর আর কোথাও এই জিনিস হয় না যে আমাদের পশ্চিমবাংলায় হয়, ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর এতগুলো ছবি। তো সেই সময় মঞ্চে বসে, আমি কারোর নাম করতে চাই না, সেটা হয়তো এখন সেই অবকাশ নয়, কিন্তু অনেক স্বনামধন্য তথাকথিত পরিচালকও সেই সময় বলেছিলেন, তারা একটু অস্বস্তিতে পড়ে গেছিলেন যে না না আবার এইসব কেন, সরকারকে চটিয়ে দেওয়া হচ্ছে কেন। তো আমার মনে আছে তখন অনিক দত্তকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এর ফলে আপনি এই যে মুখ্যমন্ত্রীকে নিয়ে, তৎকালীন মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে আপনি যে কথাটা বললেন, এরকম চ্যালেঞ্জ করলেন, এরপরে আপনার কোনো অসুবিধা হবে না কাজ করতে পশ্চিমবাংলায়? আমার এখনো মনে আছে অনিক দত্তর উত্তরটা। উনি বলেছিলেন যে কেউ কেউ মাথা নিচু করে মার্সিডিজ চড়ে, আর কেউ কেউ মাথা উঁচু করে মারুতি গাড়ি চড়ে। দরকার হলে আমি সারা জীবন মাথা উঁচু রেখে মারুতি গাড়ি চলবো, রিক্সা চলবো, তাও ভালো, আমার মাথা নিচু করে মার্সিডিজ চড়ার দরকার নেই। এবং সত্যি ওই টার্মসেই নিজের জীবনটা উনি কাটিয়েছেন। তারপরও বিভিন্ন সময়, ভবিষ্যতের ভূত সিনেমার সময়, অপরাজিতার মতো একটা ছবি যেটা গোটা পৃথিবীতে সমাদৃত হলো, কিন্তু তার নিজের শহরে ফিল্ম ফেস্টিভ্যালে সেটাকে দেখানো হলো না, নিজের শহরে সেটা নন্দনে দেখানোর সুযোগ দেওয়া হলো না। এত কিছু হয়েছে ওনার ওপর। এরকম ঘটনা ঘটেছে, আপনারা জানেন, গত লোকসভা ভোটের দিন ওনার নামে ওখানকার লোকাল পাড়ার তৃণমূলের কিছু লোকজন থানায় এফআইআর করে থেকে শুরু করে, যাই হোক এখন হয়তো এগুলোকে নিয়ে আলোচনা করার সময় না, কিন্তু আমি এইটা বলছি যে এত রকমভাবে চাপ দেওয়ার চেষ্টা হয়েছিল, এত কিছু হয়েছিল, কিন্তু কখনো একটা দিনের জন্য কখনো কম্প্রোমাইজ করেননি। উনি অপরাজিত বলে সিনেমা বানিয়েছিলেন, সত্যি অনিক দত্ত অপরাজিতই ছিলেন। যদি একটা শব্দ ওনার ক্ষেত্রে খাটে তা হচ্ছে এইটা, অপরাজিত। উনি যে অসম্ভব রকমের, আগে সরকারের সময় উনি যে অসম্ভব রকমের বাধার সম্মুখীন হয়েছিলেন এটা ঘটনা, কিন্তু সেই বাধার জন্য উনি ডিপ্রেসড হয়েছিলেন বলে আমার মনে হয় না। উনি সেই কারণে ভেঙে পড়ার মানুষ নন। নিশ্চয়ই হয়তো ওনার কিছু মানসিক যন্ত্রণা অন্যান্য কারণে থাকতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে থাকতে পারে। উনি খুবই অসুস্থ ছিলেন, এটা ঘটনা কদিন আগেই এই আমৃতেই খুব ক্রিটিক্যালি অসুস্থ হয়ে একদিন মাঝ রাত্রিবেলা ফোন করলো যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমরা অত রাত্রিবেলা আবার সে কয়েকজনকে পাঠিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আনা হলো। যাই হোক, খুব এবং যে কথাটা আপনি বললেন যে মাঝে মধ্যে কথা বলেই বলতেন যে আমি আর তো সিনেমা করতে পারবো না, কেননা উনি গত লাস্ট যে সিনেমাটাও করলেন যতকাণ্ড কলকাতায়, খুব কষ্ট করে ছবিটা ওনাকে কমপ্লিট করতে হয়েছিল। অর্ধেক সময় উনি শুটে যেতে পারেননি, বাড়ি থেকে ভিডিও কলে আর কি মানে নির্দেশনা দিয়েছিলেন, কার্যত পরিচালনা করেছিলেন, পরে পোস্ট প্রোডাকশনে ছিলেন। তো কিন্তু আবার এটাও বলছি, আবার ইদানিংকালে একটু সেরে উঠছেন আস্তে আস্তে। ওনার সাথে কথা হচ্ছিল, আমি জানি হাসানদার সাথে কদিন আগেই কথা হলো পরের ছবিটা করার জন্য। উনি খুব উৎসাহ নিয়ে তার প্রি প্রোডাকশনের কাজ শুরু করবেন, সব কথা হলো। তারপর এরকম একটা ঘটনা ঘটলো, আর কি বলবো, আর তো বলা সম্ভব না এটা। কিন্তু আমি এটা বলতে পারি যে আমার নিজেকে, আমাদের সবারই, অনেকেরই হয়তো নিজেকে অপরাধী লাগছে বা লাগা উচিত। মানে কোনো জায়গায় মনে হচ্ছে হয়তো আমাদেরই আরো বেশি খবর রাখা উচিত ছিল, আরো হয়তো আরো নিয়মিত যোগাযোগ করলে, কথা বললে হয়তো আরো ভালো হতো। এখন আর এগুলো ভাবা ছাড়া আর কি করার আছে। যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। তারপরে ওনার মেয়ে রাই বিদেশে থাকে, ও ইউরোপ থেকে খবর পেয়ে এখন ওখান থেকে রওনা হয়েছে, একটু পরে ফ্লাইট নেবে ওখান থেকে। মোটামুটি এক্সপেক্টেড কালকে 3টে সাড়ে 3টে নাগাদ কলকাতায় মানে পৌঁছবে। তারপরে ওর সাথে কথা বলেই সরকারের পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ এসেছিলেন, তিনি অফার করেছেন, আমরা তার জন্য তার কাছে কৃতজ্ঞ। তারা বলেছেন তারা নন্দনে নিয়ে যেতে চান। এবার এই ব্যাপারে তো ফাইনাল ডিসিশন পরিবারই নিতে পারে। তো সেটা বৌদিও বললেন যে রায়ের সাথে কথা বলার, মেয়ের সাথে কথা বলেই ফাইনাল সিদ্ধান্ত ওনারা নেবেন। যাই হোক, তারা মিলে যা ঠিক করবেন সবাই মিলে সেটাই হবে। হ্যাঁ, কিন্তু যা হবে কালকে 3টে সাড়ে 3টের পরে। অনিক দত্তের মেয়ে ঐশী দত্ত বৃহস্পতিবার বিদেশ থেকে কলকাতায় ফিরবেন। তারপর পরিবারের সঙ্গে আলোচনা করেই শেষকৃত্যের সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে পরিবারকে সময় দিতে অনুরোধ করেছেন ঘনিষ্ঠরা।
বাংলা সিনেমা যখন একই ছকে বারবার আটকে যাচ্ছিল, তখন ভূতের ভবিষ্যতের মতো সিনেমা দিয়ে চমকে দিয়েছিলেন দর্শকদের। ব্যঙ্গ দিয়েও যে এইভাবে প্রতিবাদ করা যায় তা দেখিয়েছিলেন পরিচালক নিজেই। আর অপরাজিত ছিল যেন সত্যজিৎ রায়কে লেখা তার এক প্রেমপত্র। সেই মানুষটি আজ আর নেই। হসপিটালের সামনে শুধুই শোকের ছায়া, কারণ অনিক দত্তের মতো মানুষ বারবার ফিরে আসে না। একদিকে রিমেক নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিজিৎ ভট্টাচার্যের, অন্যদিকে জব ভি মে 2 নিয়ে মুখ খুললেন ইমতিয়াজ আলী। আবার অপরদিকে ডন 3 থেকে রণবীর সিং এর নাম বাদ পড়ে যাওয়ার সাথে সাথেই উঠে আসছে শাহরুখ, হৃতিকের নাম। এই মুহূর্তে বলিউডে রিমেক, বিতর্ক সবকিছু নিয়ে টান টান উত্তেজনা। বলিউডে রিমেক সংস্কৃতি নিয়ে বিতর্ক নতুন নয়, কিন্তু এবার সেই বিতর্কের আগুনেই ঘি ঢাললেন জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি মুক্তি পেয়েছে ডেভিড ধাওয়ানের আগামী ছবি হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যার নতুন গান চুনেরি চুনেরি। 1999 সালের সুপারহিট ছবি বিবি নাম্বার 1-এর আইকনিক গান চুনেরি চুনেরির এই রিমেক ভার্সনে দেখা যাচ্ছে বরুণ ধাওয়ান এবং পূজা হেগড়েকে। কিন্তু গান প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন গানটি নস্টালজিক, আবার অনেকে অভিযোগ তুলেছেন অরিজিনাল গানের ম্যাজিক নষ্ট করে দেওয়া হয়েছে। এই আবহেই বিস্ফোরক মন্তব্য করেন অভিজিৎ ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, গানটি রিমেক করার আগে নির্মাতারা তার সঙ্গে কোনো যোগাযোগই করেননি। শুধু তাই নয়, বরুণ ধাওয়ানকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিজিৎ। তার মতে, বরুণ ধাওয়ান বরাবরই পুরনো ছবি ও গানের রিমেকের ওপর নির্ভর করে কাজ করে আসছেন। তার দাবি, এই গান গেয়েও বরুণ কখনোই সলমান খানের জায়গা নিতে পারবেন না। তার কারণ, সলমান এবং বরুণের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। রিমেক আর পুরনো স্মৃতিকে ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই আরেক কাল্ট ক্লাসিক ছবির সিকুয়েল নিয়ে মুখ খুললেন পরিচালক ইমতিয়াজ আলী। বলিউডের অন্যতম জনপ্রিয় রোম্যান্টিক ছবি জব ভি মে 2007 সালে মুক্তিপ্রাপ্ত শাহিদ কাপুর এবং করিনা কাপুর খান অভিনীত এই ছবি আজও দর্শকদের কাছে আবেগের নাম। তাই বহুদিন ধরেই প্রশ্ন উঠছিল, জব ভি মে 2 কি আদৌ তৈরি হবে? অবশেষে এই নিয়ে মুখ খুললেন পরিচালক ইমতিয়াজ আলী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্য কেউ যদি এই ছবির সিকুয়েল বানাতে চান তাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু তিনি নিজে এই ছবির দ্বিতীয় ভাগ লিখবেন না, পরিচালনাও করবেন না। কারণ হিসেবে ইমতিয়াজ আলী জানান, কোনো ছবির সিকুয়েল তখনই তৈরি করা উচিত যখন তার পেছনে নতুন ও শক্তিশালী গল্প থাকে। শুধুমাত্র প্রথম ছবির সাফল্যকে কাজে লাগানোর জন্য সিকুয়েল বানানোকে তিনি সঠিক বলে মনে করেন না। পাশাপাশি তিনি আরও বলেন, তার মতে আদিত্য ও গীতের গল্প যেভাবে শেষ হয়েছিল সেটাই ছিল একেবারে নিখুঁত, তাই জোর করে সেই গল্পকে টেনে নতুন মোড় দেওয়ার কোনো ইচ্ছেই তার নেই। ইমতিয়াজের এই মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকদের মধ্যে। কেউ বলছেন ঠিক সিদ্ধান্ত, কারণ অনেক সময় সিকুয়েল মূল ছবির আবেগ নষ্ট করে দেয়। আবার অনেকেই চাইছেন নতুন প্রজন্মের জন্য আবারও ফিরুক গীত আর আদিত্যের গল্প। ডন 3 নিয়ে বিতর্ক তুঙ্গে বলিউডে। এরই মাঝে সদ্গুরুর দ্বারস্থ হলেন অভিনেতা রণবীর সিং। জীবনের আসল উদ্দেশ্য কি? বর্তমানে তার এই প্রশ্নে উত্তাল নেট দুনিয়া। বলিউডে এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু ডন 3 বিতর্ক। আর এই বিতর্কের মাঝেই এক অন্যরকম কারণে আবারও শিরোনামে উঠে এলেন অভিনেতা রণবীর সিং। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেল
সদ্গুরুর সঙ্গে সাক্ষাৎ করছেন অভিনেতা, আর সেখানে তিনি এমন এক প্রশ্ন করলেন যা শুনে চমকে গিয়েছেন অনেকেই। বর্তমানে ডন 3 থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কারণে প্রবল সমালোচনার মুখে রয়েছেন রণবীর। জানা গিয়েছে, পরিচালক ফারহান আখতার অভিনেতার বিরুদ্ধে ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ ফেডারেশনের অভিযোগ দায়ের করেছেন। এমনকি রণবীরের বিরুদ্ধে ফেডারেশনের তরফ থেকে অস্বীকৃতি নির্দেশনাও জারি হয়েছে বলে খবর। আর সেই ঘটনাতেই তোলপাড় গোটা বলিউড। এই চাপের মধ্যেই সদ্গুরুর সঙ্গে দেখা করেন রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অভিনেতা সদ্গুরুকে বলছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে তিনি সদ্গুরুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর তখন বহু মানুষ তাকে পরামর্শ দেন জীবনের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করতে। এরপর রণবীর সিং সরাসরি সদ্গুরুর কাছে জীবনের উদ্দেশ্য সম্পর্কেই প্রশ্ন তোলেন। উত্তরে সদ্গুরু জানান, মানুষ যখন জীবনের উদ্দেশ্য জানতে চায় তখন আসলে জীবনকে কিভাবে ব্যবহার করা যায় সেই উত্তরই খোঁজে। তবে তার মতে জীবন কোনো যুক্তিরই হিসেব নয় এবং এর নির্দিষ্ট কোনো উদ্দেশ্যও নেই, বরং জীবন মানুষের বোঝার সীমার থেকেও অনেক বড় এক ঘটনা। আপনাদের কি মনে হয় রণবীরের এই আধ্যাত্মিক সফর কি নতুন কোনো এক বার্তা এনে দিল? ক্যামেরার ঝলকানি, বক্স অফিস এইসবের ঊর্ধ্বে গিয়ে জীবনের কি অন্য কোনো মানে খুঁজছেন অভিনেতা? ডন 3 বিতর্কে রণবীর সিং এর পরবর্তী পদক্ষেপই বা কি হতে চলেছে? আজকের এপিসোড এই পর্যন্তই। আবারও নিয়ে ফিরবো আরো অনেক মজার মজার গসিপ, অজানা গল্প, বিভিন্ন খুঁটিনাটি আপডেট। ততক্ষণ চোখ রাখুন রঙিন টিভির পর্দায়।